তোমাদের এই পঞ্চম অধ্যায়ে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে এর আগের দিন, মার্ক্সবাদ, সেটাও মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। সেখানেও বলেছিলাম যে মার্ক্সবাদের সূত্রগুলি আলোচনা করো, দুটো বা একটা দিল, যে মার্ক্সবাদের রাষ্ট্র সম্পর্ক ধারণাটি আলোচনা করো, কিংবা মার্ক্সবাদের বিপ্লব সংক্রান্ত তথ্যটি আলোচনা করে। সেরকমও গান্ধী দর্শনের ক্ষেত্রেও কিন্তু মূল সূত্রগুলো কয়েকটা রয়েছে, কারণ গান্ধীবাদ বলতে কিছু ছিল না। গান্ধীজির চিন্তাধারা এবং তার বাস্তব জীবনে চলাফেরার যে রীতিনীতিগুলি, সেইগুলোই কতগুলো কিন্তু পরবর্তীকালে সেগুলো মতবাদ হিসাবে চিহ্নিত হয়েছে। যাই হোক, দেখো, এরকমও হতে পারে যে গান্ধীজির, আমি একটা প্রশ্নই লেখার চেষ্টা করেছি যে এই প্রশ্নটা মুখস্থ করলে যাতে যেই প্রশ্নই আসুক গান্ধীজি থেকে বড় প্রশ্ন যাতে লিখতে পারে, সেরকমভাবে আগে বুঝে নাও একটু, তারপরে আমি তোমাদের ডিটেলসে বলছি। দেখো, যে গান্ধীবাদ যার নামের সাথে জড়িত তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। প্রকৃত অর্থে তিনি ছিলেন একজন দেশনায়ক বা জননেতা। গান্ধী গবেষক ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্যের মতে গান্ধীজি ভারতের সিরিয়াস রাজনীতির জনক বলা হয়। দেখো, আমি দুটো কথা লিখেছি। দেখো, জননায়ক, মাস লিডার কাকে বলে? জননায়ক দেখো, যেখানে দেখো ভারতের যে স্বাধীনতা আন্দোলন, সেই গান্ধীজির আবির্ভাবের আগে তিনটি ধারা ছিল। একটা কি? চরমপন্থী, একটা হচ্ছে নরমপন্থী, আর একটা হচ্ছে জাতীয় বিপ্লবী বা সন্ত্রাসবাদ ধারা। তো সেখানে দেখো, এই আন্দোলন, যতগুলি আন্দোলন হয়েছে, সবই কিন্তু উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গের দ্বারায়, যারা জমিদার বর্গ ছিল, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত ছিল, তাদের দ্বারাই কিন্তু এগুলো নিয়ন্ত্রিত হয়েছিল। কিন্তু গান্ধীজির রাজনীতিতে আবির্ভাবের পর থেকে দেখা যায় যে এখানে গরিব, নিরক্ষর, নিরন্ন কৃষক থেকে শুরু করে অভিজাত সম্প্রদায়, রাজা মহারাজারাও এর নেতৃত্ব নতমস্তকে স্বীকার করেছিল। সেই কারণে একে বলা হয় মাস লিডার বলা হয়, অর্থাৎ জননেতা। আর একটা দেখো, এখানে সিরিয়াস রাজনীতির জনক বলা হয়। সিরিয়াস রাজনীতিটাও প্রায় একই রকমই, কারণ হচ্ছে ভারতের সিরিয়াস রাজনীতি, যেখানে একটা লেনিন একটা কথা বলেছিল যে যেখানে জনগণ আছে হাজারে নয়, অযুতে বা লক্ষ্যে, সেখানে সিরিয়াস রাজনীতির সূত্রপাত। তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য এই কারণেই গান্ধীজিকে সিরিয়াস রাজনীতির একটা জনক বলে আখ্যায়িত করেছেন। এবার দেখো, গান্ধীজির রাজনৈতিক দর্শন কি কি রয়েছে দর্শনের মধ্যে। দেখো, মোহনদাস করমচাঁদ গান্ধী কোনো দার্শনিক ছিলেন না। তার ভাষায় দেখো, দার্শনিক ছিলেন না মানে কি? যেমন প্লেটো, অ্যারিস্টটল, জন স্টুয়ার্ট মিল, মার্কস, লেনিন, এরা দার্শনিক বলা হয় এদের, তাই না? হেগেল, ফয়েলবার্গ, যত রয়েছে সবগুলোকে এটা রাজনীতি, এটা মতবাদ সৃষ্টি করেছে, বিভিন্ন রকমের তথ্য দিয়েছে। কিন্তু মোহনদাস কোনো রাষ্ট্র দার্শনিক ছিলেন না। তার ভাষায় তিনিই বলছে, গান্ধীজি নিজেই বলছে যে গান্ধীবাদ বলে কোনো কিছু নেই, নতুন নীতি বা আদর্শের স্রষ্টা আমি নই, আমি কেবল নিজের মতো নিজের শাশ্বত সত্যকে আমাদের দৈনন্দিন জীবন ও সমস্যাগুলির ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করছি, এইটুকুই তিনি বলেছেন। তাহলে গান্ধীবাদ নয়, তার জীবনের চলার পথে যে দৈনন্দিন জীবনের সমস্যা রয়েছে বা জীবন রয়েছে, সেক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলোই। দেখো, জন রাস্কিন, ডেভিড থোরো, টলস্টয়, মার্কসিনির লেখা ভগবদ্গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল, বৌদ্ধ ও জৈন ধর্ম থেকে প্রাপ্ত শিক্ষার সমন্বয়ে গান্ধীজি তার মতবাদ তৈরি করেছেন। কারণ গান্ধীজির ক্ষেত্রে দেখো, এখানে দেখো, জন রাস্কিনের বললাম যেটা আপ টু দি লাস্ট, বিশেষ করে ভারতীয় দর্শনের ক্ষেত্রে তিনি গভীরভাবে বিশ্বাসী ছিলেন। কারণ খুব ছোটোবেলা থেকেই তিনি ভগবদ্গীতা সহ অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো বললাম, সেগুলো গভীরভাবে অধ্যয়ন করতেন এবং সেগুলোকে অনুসরণ করার চেষ্টা করতেন। যেমন হচ্ছে ভগবদ্গীতা হলো, উপনিষদ হলো, রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল, জৈন, বৌদ্ধ, সব ধর্ম থেকেই কিন্তু তার যে বাণী বা যে চলার পথে যে শ্রেষ্ঠ পথ, সেই জিনিসগুলো নিয়েছিল। এবং বাস্তব জীবনের ক্ষেত্রে নিজের সমস্যা, দৈনন্দিন জীবন এবং সমস্যার ক্ষেত্রে সেই পথগুলোকেই চেষ্টা করেছিল। তো দেখো, তো গান্ধীজির ক্ষেত্রে এখানে দেখো কতগুলি মৌলিক নীতির, যেটা হচ্ছে, একটা হচ্ছে যেমন অহিংস নীতি, একটা হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে
তার সত্যাগ্রহ নীতি, তৃতীয়ত হচ্ছে অচিপাত যেটাকে বলা হয়, আর সর্বদয় ধারণা এবং রাষ্ট্র সংক্রান্ত ধারণা। আমরা 5টা বিষয়ে কিন্তু তার মানে আলোচনার সুবিধার্থে 5টা বিষয়ে যদি ভাগ করি তাহলে সব আলোচনাগুলোই হবে। তাহলে যেটা দেখো, এখন দেখো যেটা হচ্ছে অহিংস, যেটা অহিংসটা কি, যে গান্ধীজির চিন্তাধারার সব কিছুর ভিত্তি ছিল অহিংস নীতি। সাধারণভাবে অহিংস বলতে অপরের প্রতি হিংসা না করাকে বোঝায়। গান্ধীজির মতে অহিংসা বলতে চরমতম স্বাধীনতাকে বোঝানো হচ্ছে। তার দৃষ্টিভঙ্গিতে অহিংসা হলো ইতিবাচক ভালোবাসা। অহিংসা দুর্বলতা নয়, অহিংসা এক নৈতিক শক্তি, এক সদর্থক ধারণা। অহিংসা হলো তার বিশ্বাসের প্রথম এবং শেষ ধারা। তার অহিংসা নীতির কয়েকটি আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করব। কি কি বৈশিষ্ট্যগুলো দেখো, বৈশিষ্ট্য হচ্ছে কি, অপরের ক্ষতি না করা অহিংসা মানে। অহিংসা দুর্বলের অস্ত্র নয়, যে সাহসীরাই কেবলমাত্র এই পন্থা অবলম্বন করতে পারে। কারণ অহিংসাটা দুর্বলদের অস্ত্র নয়, কেবল সাহসীরাই এই অস্ত্রটা প্রয়োগ করতে পারবে। অহিংসা হলো দেখো, অহিংসা হলো প্রেম ও প্রীতির প্রকাশ। অহিংসা হলো সভ্য জীবন এবং সভ্য মানুষের অবলম্বন। অহিংসা হলো সাহসিকতার প্রকাশ। এবার এই বৈশিষ্ট্যগুলি পেলাম অহিংসা সম্পর্কে। এবার দেখো দ্বিতীয় যে সূত্র যদি আমরা করি আলোচনায়, যে বললাম একটু আগে 5টা ভাগ করে নিব আলোচনার সুবিধার্থে, হ্যাঁ সেগুলি থেকেই লিখব। এবার দেখো সত্যাগ্রহটা কি। গান্ধীজির সত্যাগ্রহ ধারণাটা কিন্তু অহিংস ধারণার সাথেই জড়িত। কারণ 3টি জিনিস পাওয়া যাবে সব সময়, যেটা হচ্ছে সত্য, অহিংসা আর সকলের কল্যাণ সাধন করা, সৎ জীবনযাপন করা। এই যে 3টি জিনিস দেখো। এবার একটি হলো, এটি হলো কি, মানে সত্যাগ্রহটা কি হলো, এটি হলো সত্যের প্রতি ভালোবাসা, অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ। গান্ধীজির সত্যাগ্রহ হলো এমন এক আদর্শ যেখানে প্রেম এবং ভালোবাসার সাহায্যে প্রতিপক্ষের হৃদয়কে পরিবর্তন করা যায়। সত্যাগ্রহের পদ্ধতিগুলি কি কি রয়েছে, সত্যাগ্রহ বিভিন্ন অবলম্বন করতে হয়, যেমন প্রতীকী অনশন হলো বা আমরণ অনশন হলো, অহিংস আন্দোলন হলো, যেটা অহিংস অসহযোগ আন্দোলন হয়েছিল, শোভাযাত্রা হতে পারে, পিকেটিং হতে পারে, হিজরত হতে পারে, আইন অমান্য আন্দোলন হতে পারে, বা সরকারি অনুষ্ঠান বন্ধ প্রভৃতি হতে পারে। তবে সত্যাগ্রহ এবং নিষ্ক্রিয় প্রতিরোধ কিন্তু এক নয়। অনেক সময় দেখা যায় যে কোনো কিছুটাকে বন্ধ করে দেওয়ার জন্যই মানুষ এগিয়ে আসে, সেটাকে নিষ্ক্রিয় প্রতিরোধ বলে, সেই জিনিসটা কিন্তু এক নয়। এবার দেখো সত্যাগ্রহ আমরা কী কী বৈশিষ্ট্য পেলাম। সত্যাগ্রহ একটা কৌশল, এটা একটা কৌশল নয়, এটা একটা বৃহত্তম লক্ষ্য। অর্থাৎ বৃহত্তম লক্ষ্য কি, যেখানে যেখানে হচ্ছে কি, গান্ধীজি সত্যাগ্রহের এমন একটা আদর্শ যেখানে প্রেম ও ভালোবাসার মাধ্যমে প্রতিপক্ষের হৃদয় জয় করার কথা বলা হয়েছে, এটা এই একটা লক্ষ্য বলছে। এরপরে দেখো ব্যক্তির সহজাত জন্মগত অধিকার, এটা একটা ন্যাচারালিভাবে মানুষ থাকে, কিন্তু নিজস্ব স্বার্থের জন্যই মানুষ হয়তো শেষ পর্যন্ত সত্যটাকে ত্যাগ করে। এরপর দেখো মানসিক স্থৈর্য, ধীরতা, আত্মশৃঙ্খল এবং সংযম, এগুলো কিন্তু দরকার। আর শত্রুকে জিতে না, মানে শত্রুর মনটাকে কীভাবে জিতানো যায়, সেটা হচ্ছে শত্রুর মনটা জিতে নেওয়া। এবার দেখো সত্যাগ্রহের নীতির কথা বলা হয়েছে। সত্যাগ্রহের নীতি কি, সত্যাগ্রহের নীতি 3টি নীতি হলো। 1 নম্বর হচ্ছে সত্য, 2 নম্বর হচ্ছে অহিংস এবং আত্মনিগ্রহ। সত্য জিনিসটা কি, সত্য জিনিসটা হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহের প্রথম নীতি হলো সত্য। সত্যটা কি বলছে, তার মতে ঈশ্বরই সত্য। এবার দেখো সত্যকে লক্ষ্য হিসাবে স্থির করলে সেই লক্ষ্যে পৌঁছানোর নাম হলো অহিংসা। অর্থাৎ সত্যকে অবলম্বন করেই কিন্তু অহিংসার পথে যেতে হবে। হিংসার অর্থ হলো সত্যকে অস্বীকার করা। কিন্তু তিনি কি আরও কি বললেন, তিনি সত্য অহিংসাকে একটা দাগহীন মুদ্রার এপিঠ ওপিঠ বলে উল্লেখ করেছিলেন। অর্থাৎ একই মুদ্রার দুটি দিক, সত্যাগ্রহ যাও আর অহিংস তাই। অর্থাৎ যদি সহিংস হয়ে যায় তাহলে সত্য কিন্তু থাকে না, যেখানে সত্য থাকবে সেখানেই কি হবে, আর অহিংসা সেখানে আসবে না। এবার দেখো এটাও কিন্তু, এইগুলোও কিন্তু সাধারণভাবে নেওয়া হয়েছে, যেটা একটু আগে তোমাদের বললাম। দেখো গীতার জ্ঞান থেকে নেওয়া হয়েছে এবং নিষ্কাম কর্ম। কারণ গান্ধীজি যখনই সমস্যায় পড়তেন তখনই কী করতো, তিনি গীতা নিয়ে বসতেন এবং দেখতেন যে কীভাবে সমস্যার সমাধান করা যেতে পারে। এই যে সব তার সামাজিক জীবনের ক্ষেত্রে চলার পথে কী সমস্যা হলে
তারপর দেখো এখানে দেখো নিষ্কাম কর্ম, অর্থাৎ ফল লাভের আশা না করে কাজ করে যাও যেখানে বলেছে। তারপর দেখো বাইবেলের সত্য এবং মানবতা, এটাও ছিল তার মধ্যে। এবং কি হজরত মোহাম্মদের জাতপাতহীন সরল সরল শিক্ষা, অর্থাৎ ইসলাম ধর্মে যে হজরত মোহাম্মদ রয়েছেন তার ধর্মের যে মূল যে জিনিস ছিল প্রেম, জাতপাতহীন এক সরল শিক্ষা, যেখানে কি ছিল, কোনো সংস্কার নেই, সবাইকে মানুষ সমান চোখে দেখা হয়েছে, সেই জিনিসগুলি রয়েছে। এরপর দেখো এখানে একটা সত্য বললাম, এরপর দেখো অহিংস যেটাকে বলা হচ্ছে। অহিংসটা কি? সত্যাগ্রহের হচ্ছে দ্বিতীয় নীতি হচ্ছে অহিংস। অহিংসটা হচ্ছে দেখো সত্যাগ্রহের অনুসরণকারীদের হিংসার পথ থেকে দূরে থাকতে হবে, গান্ধীজি মনে করতেন। কারণ তিনি আরও মনে করতেন কেবলমাত্র অহিংসার দ্বারাই অহিংসার দ্বারাই হিংসাকে জয় করা সম্ভব। তোমরা হয়তো শুনে থাকবে গান্ধীজির একটা কথা বলে যে এক গালে মারলে আর এক গালে গিয়ে দাও, তাহলে আর কিন্তু মারবে না, তাই তো। তার কাছে হচ্ছে কি অহিংসাই সত্য, আর সত্যই হলো ঈশ্বর। এবার দেখো ঈশ্বর লাভ করতে গেলে সত্য এবং অহিংসার পথ কিন্তু অবলম্বন করতে হবে। আর আত্মনিগ্রহটা কি বলছে? আত্মনিগ্রহ হচ্ছে কি, এটা তৃতীয় নীতি, সত্যাগ্রহের হচ্ছে তৃতীয় নীতি। তৃতীয় গান্ধীজি কি মনে করতেন? আত্মনিগ্রহের মাধ্যমে বিরোধী পক্ষের হৃদয় পরিবর্তন করা সম্ভব। অর্থাৎ আত্মনিগ্রহ হলো পরস্পরের কি বিরোধী ধারণা, আত্মনিগ্রহের মাধ্যমে নিজেকে কষ্ট দেওয়া, আর বুঝে হিংসা অন্যকে কি করে, যন্ত্রণা দেয়। দেখো এখানে দেখো নিজে যন্ত্রণা ভোগ করো, কিন্তু অপরকে কিন্তু এমন কথা বা এমন আচরণ বা এমন কিছু করা উচিত নয় যেখানে কি হবে, অন্যরা কি পারে, অন্যরা কোনো যন্ত্রণা পেতে পারে। তাই গান্ধীজি মনে করেছেন যে সত্যাগ্রহ আত্মনিগ্রহের পথ অনুসরণ করলে প্রতিপক্ষের মনে করুণার ভাব জন্ম নেবে, তার দ্বারা আত্মনিগ্রহীদের কি দাবি পূরণ হবে। অর্থাৎ জোর করে আদায় নয়, সেখানে আবেদন নিবেদনের মাধ্যমে কি করতে হবে, বা আবেদন নিবেদনের মাধ্যমে সত্যাগ্রহের পথ অবলম্বন করে করতে হবে। যেটা আইন অমান্য হলো, যেমন বয়কট আন্দোলন হয়েছিল ভারতবর্ষের ক্ষেত্রে সবচেয়ে বড় যে স্বাধীনতা যেগুলো আন্দোলনের প্রতিফলন ঘটেছিল গান্ধীজির নেতৃত্বে, আইন অমান্য আন্দোলন হয়েছিল, অহিংস অসহযোগ আন্দোলন হয়েছিল, বয়কট আন্দোলন হয়েছিল। তাহলে এগুলো কিন্তু এই ধারা থেকেই এসছে, সত্যাগ্রহ থেকেই এসছে। এরপরে দেখো যেটা হচ্ছে গান্ধীজির, এখানে এটা হচ্ছে সর্বোদয় তত্ত্ব। সর্বোদয়টা কি? সর্বোদয় গান্ধীজির সর্বোদয় শীর্ষ গ্রন্থে তিনটি মূল নীতির কথা বলেছে। দেখো তিনটি মূল নীতির পরিচয় পাওয়া যায় এখানে। তিনটি মূল নীতি কী বলেছে? নীতিগুলি কি? সমষ্টি কল্যাণের মধ্যেই ব্যক্তির কল্যাণ নিহিত, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে জীবিকা অর্জনের অধিকার সকলেই সমান, তাই উকিল এবং নাপিতের কাজের মূল্য অভিন্ন। আর একটা বলেছে কি, শ্রমভিত্তিক জীবনই সার্থক জীবন, কারণ শ্রমের গুরুত্ব হচ্ছে সর্বাধিক। দেখো এই তিনটা নীতি সর্বোদয়ের কথাটার মধ্য থেকে পাওয়া যাচ্ছে। সমষ্টির কল্যাণ অর্থাৎ ব্যক্তির কল্যাণ নয়, যদি সমষ্টির কল্যাণ হয় তাহলে ব্যক্তির কল্যাণ নিশ্চয়ই হবে, তাহলে আগে সমষ্টির কল্যাণ দরকার। এখানে দেখো জীবিকা অর্জনের অধিকার সকলের সমান, মানে কি প্রত্যেকে কিন্তু তার নিজস্ব জীবিকা অর্জনের জন্য যাবতীয় জিনিস পেতে হবে। অর্থাৎ একজন উকিল এবং নাপিতের কাজের মূল্য কিন্তু অভিন্ন বলেছে, মানে একই রকম পারিশ্রমিকের কথা বলেছে, কিন্তু তা সম্ভব নয়। এরপর দেখো আর একটা হচ্ছে শ্রমভিত্তিক জীবনই হচ্ছে সার্থক জীবন, কারণ হচ্ছে কাজ করতেই হবে, কাজ উৎপাদন করতে হবে, সেই কারণেই গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে দেখো সর্বদের অর্থটা কি? সর্বদের অর্থ হচ্ছে কি, কথাটি হচ্ছে কি সকলের হচ্ছে কি সকলের সর্বাধিক, এটা সর্বাধিক কেটে গেছে, হবে সর্বাধিক কল্যাণ। সর্বোদয় সমাজ হলো শ্রেণীহীন সমাজ। এখানে কিন্তু সর্বোদয় সমাজকে কি বলছে, হচ্ছে শ্রেণীহীন সমাজ। এবং কি বললাম, শ্রেণীহীন সমাজ। এরপর দেখো সর্বব্যাপী প্রেম ভালোবাসাই হলো এই সমাজের ভিত্তি। অর্থাৎ দুটো জিনিস থাকবে, এই যে বললাম প্রেম এবং ভালোবাসার ভিত্তি হবে। পরার্থে আত্মত্যাগ সর্বদায়ের মূল আদর্শ। এই সমাজে উৎপাদনের জন্য প্রত্যেকেই শ্রম করবে, কোনো রকমের দণ্ড বা বিদ্বেষ এখানে থাকবে না। সর্বদায়ের স্বার্থে গান্ধীজি সত্য, অহিংসা এবং সৎ উপায় অবলম্বনের কথা বলেছেন। দেখো সর্বদায়ের তাহলে কী জিনিস, সর্বাধিক কল্যাণ কথা বলা হয়েছে, অর্থাৎ সর্বব্যাপী প্রেম ভালোবাসায়, অর্থাৎ পরোয়ার্থে আত্মত্যাগ করে দেওয়াটাই হচ্ছে সর্বদয়ের মূল কথা। অর্থাৎ নিজের জন্য নয়, অপরের উপকারের জন্য। অর্থাৎ যদি সমাজের উপকার হয় তাহলে কি ব্যক্তির উপকার হবে, তাই তো এই কথাটা বলা হয়েছে। এবার সর্বদয়ের উদ্দেশ্য কি? দেখো উদ্দেশ্য হচ্ছে কি, এক নম্বর হচ্ছে রাষ্ট্রহীন সমাজ প্রতিষ্ঠা করা, মানে রাষ্ট্র থাকবে না, এটা একটা।
একটা হচ্ছে সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত গ্রাম্য সমাজ গঠনের কথা বলা হয়েছে। গ্রাম্য স্বরাজ, স্বরাজ বলতে যারা স্বশাসন বা নিজের শাসন করার মধ্যে, ক্ষমতার বিভাজন ও বিকেন্দ্রীকরণ, ক্ষমতা মানে কি ছোটো ছোটো ভাগে ভাগ করে দেওয়া রাষ্ট্রীয় ক্ষমতাটাকে, সব থেকে নিম্ন স্তরে থাকবে তারপরের স্তর, যেরকম বর্তমানে রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তারপর হচ্ছে রাজ্যের ক্ষেত্রে তার ডিভিশন, তারপর রাজ্য, তারপর হচ্ছে কি কেন্দ্রীয় সরকার। তাহলে এরকমভাবে পরপর রয়েছে। সেই ক্ষমতা বিভাজন, ক্ষমতাটাকে সম্পূর্ণ নিম্নের দিক থেকে রাখতে চেয়েছিল গ্রাম্য স্বরাজের মাধ্যমে। অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক স্বাধীনতা অর্জন, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল মানুষ গঠন এবং দুর্নীতি ও শোষণের অবসানের কথা বলেছিল। তাহলে এই হলো কি এর উদ্দেশ্য হলো। এরপর দেখো যেটা রয়েছে গান্ধীজি রাষ্ট্র ভাবনা। গান্ধীজি রাষ্ট্র ভাবনা কি? রাষ্ট্র ভাবনায় দেখো এটা 4 নম্বর হচ্ছে গান্ধীজি রাষ্ট্র ভাবনায় কী বলা হয়েছে যে স্বরাজ। এখানে প্রথমে গান্ধীজির আত্মজীবনে দ্য হিস্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ থেকে রাষ্ট্র প্রসঙ্গে তার চিন্তাধারা সম্পর্কে অবহিত হওয়া যায়। রাষ্ট্রচিন্তা প্রথম হচ্ছে কি স্বরাজ সম্পর্কিত ধারণা। স্বরাজ, প্রথমে স্বরাজ দেখো, স্বরাজ কথাটির অর্থ হলো স্বরাজ্য বা স্বশাসন, অর্থাৎ নিজেদের শাসন নিজেরাই করা। সাধারণ অর্থে স্বরাজ হলো পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি, অর্থাৎ তখন তো ভারত পরাধীন ছিল, তার জন্য মুক্তি। তার জন্য স্বরাজ হলো এমন একটি আদর্শ মানব সমাজ যে এক উন্নততর সামাজিক অবস্থা যার মূল ভিত্তি হলো পরিপূর্ণ সামাজিক সাম্য, স্বাধীনতা এবং ন্যায় বিচার। এই স্বরাজ সম্পর্কে ধারণা। এবার দেখো তিনি রাষ্ট্রকে কিন্তু ভালো চোখে দেখতেন না। যেমন মার্ক্সবাদীরা বলতো রাষ্ট্র একটা বল প্রয়োগের যন্ত্র, সেরকমও তিনিও অনেক সময় তার মতবাদ ব্যক্ত করতে গিয়ে রাষ্ট্রকে ভালো চোখে দেখেননি। কারণ তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীদের মতো তিনি মানে রাষ্ট্রের কাজ যত কম হবে ততই হবে কি ততই ভালো, সে কথাটাই বলেছে। দেখো এখানে কি বলেছে, ব্যক্তি এবং রাষ্ট্রের সম্পর্ক বসে গান্ধীজি বলেছেন যে ব্যক্তির প্রাণ আছে কিন্তু রাষ্ট্রের প্রাণ নেই, তাই প্রাণহীন রাষ্ট্রযন্ত্র বল প্রয়োগ ছাড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোনো ক্ষেত্রেই কোনো কাজ করতে পারে না। তাই তিনি রাষ্ট্রের বিরোধিতা করেছেন এবং মানুষের প্রকৃত সার্বিক মুক্তির স্বার্থেই রাষ্ট্রের অবসান হওয়া উচিত বলে তিনি মনে করেছেন। এরপর দেখো এটা হচ্ছে আরও রয়েছে তার রাষ্ট্র সম্পর্কে। দেখো বিভিন্ন একটা পয়েন্ট করে দিয়েছি, সি করে দেখো। এরপর দেখো যে জনগণের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। সার্বভৌমত্ব হলো কি রাষ্ট্রের চরম, অবাধ এবং নিরঙ্কুশ ক্ষমতা, যে ক্ষমতা বলে রাষ্ট্র কী করতে পারে, একজন ব্যক্তিকে প্রাণদণ্ড দিতে পারে। তিনি কি ছিল, রাষ্ট্রের সার্বভৌমতার বিরুদ্ধে ছিল কিন্তু জনগণের সার্বভৌমতার সপক্ষে ছিল, অর্থাৎ সকল ক্ষমতার উৎস কী হবে, জনগণই হবে। দেখো গান্ধীজি রাষ্ট্রের সার্বভৌমতার বিরোধিতা করে জনগণের সার্বভৌমতার প্রতি সমর্থন জানিয়েছেন। তার রাষ্ট্র ভাবনায় ব্যক্তি হলো সব কিছুর কেন্দ্রবিন্দু। তাই গান্ধীজি বলেছেন যে জনগণই হচ্ছে কি মূল, আর রাষ্ট্র হচ্ছে ফল। মূলটি যদি সুমিষ্টি হয় তবে ফলটিও মিষ্টি হবে। অর্থাৎ জনগণকে আগে কি হতে হবে, আত্মত্যাগ করতে হবে। পরমার্থে এই যে বললাম সর্বদাই অহিংস নীতি, সত্যের প্রতি আগ্রহ, এইগুলো কিন্তু জনগণই আসবে, তাহলে কিন্তু একটা সুন্দর রাষ্ট্র তৈরি হবে, যেটা পরে বলছি। দেখো এবার দেখো রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কি বলেছে। বলছে গান্ধীজির মতে রাষ্ট্রের কার্যাবলীকে সীমিত করার পক্ষপাতী ছিল, অর্থাৎ রাষ্ট্রের যত কাজ কম হবে ততই কিন্তু ভালো হবে, অর্থাৎ সীমিত। এখানে দেখো তিনি ডেভিড থরোকে অনুসরণ করে তিনি বলেছেন সেই সরকারই শ্রেষ্ঠ সরকার যা সবচেয়ে কম শাসন করে। ডেভিড থরো বলেছিল যে রাষ্ট্রই শ্রেষ্ঠ রাষ্ট্র যে রাষ্ট্র সবচেয়ে কম শাসন করে। সেই একই কথাই তিনি সরকারের কথাটা বলেছেন। গান্ধীজি বিশ্বাস করতেন মানুষ নিজের ভালো মন্দ নিজেই বুঝতে পারে, তার জন্য রাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন নেই। তাই হস্তক্ষেপ করলে ব্যক্তির কি বিকাশ ব্যাহত হয়, অর্থাৎ যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীতে, অর্থাৎ ব্যক্তির কীভাবে মঙ্গল হবে ব্যক্তি নিজেই বুঝবে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে বলা হয়েছে, তিনি সেই জিনিসটাকে কিন্তু পূর্ণভাবে সমর্থন করেছিল। দেখো তার একটা পরিকল্পিত রাজ্যের কথা বলা হয়েছে, যেখানে বলছে কি রাম রাজ্য বলা হচ্ছে। দেখো এখানে গান্ধীজি স্বপ্ন দেখতেন রাম রাজ্য প্রতিষ্ঠার, যেখানে সত্য, ন্যায় এবং সাম্যের পরিপূর্ণ প্রতিষ্ঠিত হবে। তিনটি জিনিস কিন্তু দেখো, সত্য, ন্যায় এবং সাম্যের পরিপূর্ণ বিকাশ হবে। গান্ধীজি কল্পিত রামরাজ্যের সমাজ হবে শ্রেণীহীন, শোষণহীন, সাম্য, অহিংস নীতির ওপর প্রতিষ্ঠিত। অর্থাৎ এই যে মার্ক্সবাদে আমরা দেখেছিলাম শ্রেণীহীন বা শোষণহীন থাকবে, শ্রেণী থাকবে না, অর্থাৎ শোষক শ্রেণী, শাসিত শ্রেণী থাকবে না। সাম্য থাকবে সমাজে, অর্থাৎ প্রত্যেকেই সমান থাকবে। অহিংস নীতির ওপর প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রহীন এই অহিংস গণতান্ত্রিক সমাজকে কি বলেছে,
তিনি রাম রাজ্য বলেছেন। তো দেখো, তবে রাম রাজ্য বলতে তিনি বারে বারে কিন্তু পরিষ্কার করে বলেছিল যে রাম রাজ্য বলতে কিন্তু হিন্দু রাষ্ট্র নয়। এবার দেখো, এরপরে দেখো একটা জিনিস, পঞ্চায়েত রাজ ব্যবস্থা। গান্ধীজি রাষ্ট্রহীন গ্রাম ভিত্তিক যুক্তরাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন। গান্ধীজি রাষ্ট্রহীন গণতন্ত্র হবে সম্পূর্ণ পঞ্চায়েত দ্বারা শাসিত স্বয়ং সম্পূর্ণ গ্রামীণ সমাজ। গান্ধীজি নিজের কথায়, আমাদের কল্পনায় গ্রাম্য সমাজ হলো এক পরিপূর্ণ কি প্রজাতন্ত্র, অর্থাৎ গ্রামের মানুষরাই নীতি নির্ধারণ করবে, যাবতীয় কাজ স্বশাসন তারা নিজেরাই পরিচালিত করবে। এরপর দেখো 5 নম্বর যেটা রয়েছে তোমাদের, এটা হচ্ছে শেষ, যেটা হলো ওছি পরিসর। 5-এ হচ্ছে ওছি বলতে কি বোঝায়। ওছি বলতে সহজ কথায় বোঝাচ্ছে, ওছি হলো এমন ওছি ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রের সমস্ত ধন সম্পদ ও মালিকানাকে ব্যক্তিগত বা রাষ্ট্রীয় মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানায় নিয়ে আসা। অর্থাৎ রাষ্ট্রের সমস্ত ধন সম্পদ একটি ওছির অধীনে থাকবে এবং এই ওছির মাধ্যমে সমাজের সকলেই কি করবে, সমাজের সকলেই ভোগ দখল করবে। অর্থাৎ হচ্ছে ওছি ব্যবস্থাটা কি বলছে, ট্রাস্টিশিপ যেটাকে বলা হয়। অর্থাৎ ধনসম্পন্ন ব্যক্তিরা কি করবে, তারা স্বেচ্ছায় তাদের প্রয়োজন মিটে যাওয়ার পর কি করবে, সেই ধন একটা ওছি পরিষদে দিয়ে দিবে। সেই ওছি পরিষদ থেকে দরিদ্র মানুষ, সাধারণ মানুষের মধ্যে বণ্টিত হবে। যদিও এটা একটা অনেক কল্পনার মতো হয়েছে ধারণাটি, বাস্তবে যাই হোক হয়নি এখনো। এরপর দেখো, এখানে আবার গ্রাম স্বরাজের কথা বলেছে। দু একটা কথা, গ্রাম স্বরাজ, এখানে এই যে একটু আগে বললাম পঞ্চায়েত রাজ, গ্রাম স্বরাজ বলছে গান্ধীজির কাছে গ্রাম স্বরাজ হলো কি চিত্তের নিয়ন্ত্রণ এবং শুদ্ধি, অর্থাৎ মানুষের মানসিক পরিবর্তনের শুদ্ধিটাই হচ্ছে কি, এটাই হচ্ছে শুদ্ধিকরণ। অর্থাৎ স্বরাজ মানে শুধু ইংরেজ শাসন থেকে মুক্তি নয়, সর্বপ্রকার শাসন এবং শোষণ থেকে মুক্তি। গান্ধীজি তার এই গ্রাম্য স্বরাজকে বাস্তবায়িত করার উদ্দেশ্য হিসাবে ওছিবাদের কথা বলেছে। এর মূল আদর্শ হলো ত্যাগের মধ্য দিয়ে ভোগ করা। অর্থাৎ এই যে ত্যাগের মাধ্যমে ভোগ, অর্থাৎ ত্যাগ না থাকলে জীবনে কিন্তু শান্তি আসবে না। কারণ অতিরিক্ত বাসনায় সকল দুঃখের মূল কারণ। অর্থাৎ যদি ত্যাগ করে কোনো কারণে, তাহলে কি হবে, কোনো দুঃখ কষ্ট থাকবে না। এরপর দেখো, এখানে দেখো ওছি ব্যবস্থার মধ্যে তিনি শ্রেণীহীন সমাজ এবং সমবন্টনের কথা বলেছে। ওছি মাধ্যমে ধনসম্পত্তি কী হবে, ওছির নিয়ন্ত্রণে এনে সকলকে সমানভাবে ভাগ এবং ভোগ করতে চেয়েছেন। অর্থাৎ এই যে একটু আগে বললাম যে ওছি সম্পদ, যারা ধনসম্পত্তির মালিক যারা রয়েছে, তারা কি করবে, একটা ওছির মাধ্যমে সেখানে নিয়ে আসবে, নিয়ে এসে সম্পত্তিগুলো ভাগ করবে এবং ভোগ করবে, এবং যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে, মানে সমবন্টনের কথা বলা হয়েছে। বলছি এছাড়া এই ধারণার মধ্য দিয়ে প্রকৃত সমাজতান্ত্রিক আদর্শের প্রতিফলিত হয়েছে। অর্থাৎ যে সমাজতান্ত্রিক যে আদর্শ, অর্থাৎ সামাজিক রাষ্ট্রীয় মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা, সেই সামাজিক মালিকানার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়াও দেখো, তিনি বৃহদায়তন কিন্তু শিল্প টিল্পর কথা কিন্তু কখনো বলেনি। এটা ওছি পরিষদের মাধ্যমে হলো ছোটো ছোটো গ্রামীণ ব্যবস্থা বা শিল্প কারখানার মাধ্যমে প্রতিষ্ঠিত করার কথা বলেছেন। এরপর দেখো, আমরা দেখবো সমালোচনা লিখব। ভিডিওটা বড় হয়ে গেলে একটু বড় হয়ে যাচ্ছে। গান্ধী দেখো চিন্তাধারা বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। যেমন ধরো, এখানে হচ্ছে কি স্ববিরোধী প্রকৃতির, এখানে বলছে, কারণ নিজের কথা নিজেই অনেকবার কিন্তু পরিবর্তন করেছে। আবার দেখো, অর্থনৈতিক চিন্তাধারা রক্ষণশীল, তার ভাবধারায় পরিচালিত হয়েছে। রক্ষণশীল কেন বলা হচ্ছে, প্রাচীন হচ্ছে, অর্থাৎ আদিম যুগের মানুষ যেরকম একটা কি যা হতো মিলেমিশে সব ভোগ উৎপাদন করে খেত, সেরকম কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে কতটা সম্ভব তা বলা যাচ্ছে না। ওছিসি ট্রাস্টিপস যেটাকে বলা হয়েছে সেখানে। এবার দেখো, রামরাজ্য প্রতিষ্ঠানের ঘটনাটা অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয়। এটাও একটা অলিক কল্পনা অনেকেই মনে করে, যেখানে রামরাজ্যের যে একটু আগে বললাম, যেখানে কি থাকবে, ন্যায় নীতি, মানে হিংসা অহিংসা কিছুই থাকবে না, যেখানে কি শ্রেণীহীন শোষণহীন সাম্য এবং অহিংস নীতির ওপর প্রতিষ্ঠিত হবে, সেগুলো কিন্তু একটা ভিত্তিহীন হয়ে যায়। যেরকম হচ্ছে কি গান্ধী যেরকম বলছে কি, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার জন্য শুধুমাত্র কি থাকবে, শান্তি বাহিনী থাকবে, অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য না, নিজের নিরাপত্তার জন্য একটা শান্তি বাহিনী গঠন করে রাখতে হবে। কিন্তু বাস্তবে কতটা সম্ভব জানা নেই। এরপর দেখো 5 নম্বরটা কি বলেছে, যে গান্ধীজি রাষ্ট্রের শ্রেণী চরিত্রকে উপেক্ষা করে ধর্ম এবং নৈতিকতার প্রতি অধিকতর গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু রাষ্ট্রের যে বৈশিষ্ট্য যে রয়েছে, শ্রেণী চরিত্র রয়েছে প্রত্যেক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, সেই কথাটা না করে ধর্ম এবং নৈতিকতা, অর্থাৎ এই যে ধর্মগুলোর কথা বললাম, গীতা, বাইবেল, মহাভারত, জৈন, সব ধর্ম এবং
বিশেষ দার্শনিক যেটা থোরো টলস্টয়, এদের দ্বারা কিন্তু প্রভাবিত হয়েই তার মতবাদ লিখেছিল। যাই হোক, উপসংহারে আমরা কি বলতে পারি? বহু বিরুদ্ধ সমালোচনা থাকলেও পরিশেষে একথা অবশ্যই দাবি রাখা যায় যে প্রথম জাতীয় নেতা হিসাবে গান্ধীজি অসংখ্য দরিদ্র নিপীড়িত ভারতবাসীকে দেশপ্রেমে অনুপ্রাণিত করে জাতীয় মুক্তির সংগ্রামে সামিল করতে কী হয়েছিল? সমর্থন হয়েছিল। এবং এ কথা অনস্বীকার্য যে বর্তমানে ভারতবর্ষের সমাজনীতি, রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে গান্ধীজি রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করা হচ্ছে। এবার দেখো, এইটুকুই নয় শুধু, গান্ধীজির তার নীতি বাস্তব প্রয়োগ, গান্ধীজি হয়তো 5বার নোবেলের জন্য কিন্তু শান্তির জন্য মনোনীত হয়েছিল, যাই হোক পায়নি, একবারও পায়নি। সেই নীতিগুলি এখন বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করার চেষ্টা করছে। বস্তুত প্রকৃতপক্ষে দেখো, তিনি একটা ধর্মনিরপেক্ষ ছিল, ধর্মপ্রাণ মানুষ যাকে বলা হয়, এবং মানববাদী বলা হয় মানুষ। ভারতবর্ষ সহ সারা বিশ্বে কিন্তু আজও কিন্তু বিরল। রাজনৈতিক নেতা হিসাবে হলেও দলীয় রাজনীতির ঊর্ধ্বে অবস্থান করেছিলেন তিনি। চূড়ান্ত ক্ষমতা হাতে পেয়েও স্বেচ্ছায় সিংহাসন তিনি ত্যাগ করেছিলেন বলেই তাকে আমরা কি বলি? শুধু গান্ধীজি নন, গান্ধীজি বলি না, বলি মহাত্মা গান্ধী। এই কারণে তাকে মহাত্মা গান্ধী বলা হয়। এই যে তার এই প্রতিভায় মুগ্ধ হয়ে আইনস্টাইন, মানে পৃথিবীর বিখ্যাত একজন সায়েন্টিস্টের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীও বলে গেছেন যে 1000 বছর পরে মানুষের অবাক হয়ে ভাববেন যে এমন একটা লোক পৃথিবীর ধুলিতে একদিন বিচরণ করছিল। ঠিক আছে, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে পড়বে, লিখবে, মুখস্থ করবে, যে কোনো পাঠটাই করবে। আর প্রত্যেকটা ভিডিও আমি মাঝে মাঝে ভিডিও দিচ্ছি, ওটা সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে তোমরা, আমরা ভিডিও ডাউনলোড করলেই তোমরা সেটা দেখতে পাবে। ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো, সকলেই বাড়িতেই থাকো।